স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সাথে আছি আমি রাগিব রহমান। নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির পথে রওনা হয়েছেন লাখ লাখ মানুষ। গতকাল পাটুরিয়া শিমুলিয়া ঘাটে বিজিবি মোতায়েন করার পরও শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। এমনকি জরুরি পারাপারে নিয়োজিত ফেরিগুলোতে ওঠার জন্য যাত্রীরা একরকম হুমড়ি খেয়ে পড়েছেন। এমন চিত্র ঢাকা থেকে বের হওয়ার সবগুলো পথেই। করোনার ভয়াবহতা উপেক্ষা করে ঘরে ফিরতে মরিয়া সাধারণ মানুষ। সহকর্মীদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। আমরা এত মানুষ এখানে অপেক্ষা করতেছি, সাথে অপেক্ষা করতেছি না, আমরা বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। রোজার ভিতরে আমাদের বাড়ি যাওয়া দরকার। করোনা বলতেছে, করোনা কোথায়? সবই চলতেছে, গাড়ি চলবে না, গাড়ি চলে না, ফেরি চলে না, এগুলো সবই চলে। রোববার সকাল থেকে দক্ষিণের জেলাগুলোতে যাওয়ার জন্য হাজার হাজার মানুষ ঘাটে আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে জনস্রোতে পরিণত হয় পুরো এলাকা। বিআইডব্লিউটিসি রাতভর 15টি ফেরি দিয়ে পারাপার করলেও ভোর থেকে তা বন্ধ করে দেয়। তবে সকাল 8টায় অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি সহ জরুরি পরিবহনের জন্য 1 নম্বর ঘাট খুলে দেওয়া হলে সাধারণ মানুষের ঢল নামে সেখানেও। সকাল থেকে আইসা বসে রয়েছি 9টা থেকে, ফেরিও চলতেছে না, ট্রলারও চলতেছে না, অথচ রাস্তায় ঠিকই গাড়ি চলতেছে। বৈরব কাজের জন্য গেছিলাম, এখন ঈদে ওই যে আমার বাবা মার শরীর খারাপ শুনে বাড়ি যাচ্ছি। অনেকটা অভিন্ন চিত্র দেখা গেছে মাওয়া শিমুলিয়া ঘাটেও। করোনা সংক্রমণের চেয়ে ঈদের ছুটিতে গাদাগাদি করে বাড়ি ফিরতে পারাই সাধারণ মানুষের কাছে মুখ্য হয়ে উঠেছে এখানে। এছাড়া লম্বা সারিতে অপেক্ষমান রয়েছে মালবাহী পরিবহনগুলো। পারাপারের অপেক্ষায় 350টিরও বেশি যানবাহন। অটোতে আসছি, তারপরে আসছি বাসে, সিএনজিতে, এরকম ভাবে। ফেরি চলাচল বন্ধ কারণে অনেক দুর্ভোগে পাচ্ছি আমরা সবাই। আমরা যারা আছে আমরা স্টুডেন্ট, আমাদের ইনকাম সোর্স একেবারে বন্ধ। আমরা ঢাকায় অবস্থা থাকানো পসিবল না। কবে শিক্ষা প্রতিষ্ঠান খোলে, কবে আমাদের ইনকাম হয়, এটাও যায় না। দুপুরে উত্তরা আব্দুল্লাপুর দিয়ে ঘরমুখো যাত্রীদের এই চাপ দেখা যায়। দূরপাল্লার বাস বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া গুনে হলেও যে যেভাবে পাচ্ছেন গন্তব্যে রওনা দিয়েছেন যাত্রী হয়ে। গুলিস্তানে নামছি, গুলিস্তান থেকে টঙ্গী, টঙ্গী থেকে আব্দুল্লাপুর, এখন এইভাবে যাইতে হইব। দেখি কি গাড়ি পাওয়া যাচ্ছে, ভেঙে ভেঙে যেতে হবে অথবা মাইক্রো দিয়ে যেতে হবে। তবে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঘরমুখো মানুষের এই বেপরোয়া ঈদ যাত্রা তাদের ভবিষ্যৎকে করোনা ঝুঁকিতে ফেলছে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। নফল ইবাদত, কুরআন তিলাওয়াত ও জিকির আসগারের মধ্য দিয়ে মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদরের রাত পার করলেন দেশবাসী। হাজার বছরের শ্রেষ্ঠ এ রজনীতে মহান আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে প্রার্থনা করলেন করোনা থেকে চিরমুক্তির। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। মুসলমানদের কাছে মহিমান্বিত এক রজনী হলো পবিত্র লাইলাতুল কদর। এই রাতেই নাজিল হয় মানুষের জীবন বিধান মহাগ্রন্থ আল কুরআন। ইসলাম ধর্মে বলা হয়েছে 1000 মাসের ইবাদতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায় এক রাতেই। তাই মহিমান্বিত এই রাতে নফল ইবাদত বন্দেগী করেন ধর্মপ্রাণ মুসলমানরা। স্বাস্থ্যবিধি মেনেই মসজিদগুলোতে আসতে থাকেন মুসল্লিরা। রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইবাদত বন্দেগীতে মশগুল হন তারা। যত রাত আছে 365 দিনের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডেকে বলতে থাকেন যে কি আছো রোগাগ্রস্ত, কি আছো অভাবগ্রস্ত, আমার কাছে বলো, আমি আল্লাহ সব প্রয়োজন মিটিয়ে দেব, পূরণ করে দেব। করোনার প্রকোপে মানুষের মনে ভর করেছে আতঙ্ক আর মৃত্যু ভয়। করোনা দুর্গত পৃথিবীর মহামারী থেকে চিরমুক্তির বিশেষ প্রার্থনা ছিল মসজিদগুলোতে। করোনাকালীন আসলে সবাই তো এখন দেশের বিপদগ্রস্ত মানুষ, আমরা সবাই দেশের সব মানুষের বিভ্রান্তির মধ্যে একটা। আল্লাহ পাক যেন এই রাত্রি উসিলায় আমাদেরকে সবাইকে মাফ করে দেন। এই দেশের মানুষ সবাই যাতে একটু ভালো থাকে, সুস্থ থাকে। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাতভর বাড়তি নজরদারি ছিল আইন শৃঙ্খলা বাহিনীর। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বিটকয়েন এক ধরনের ডিজিটাল মুদ্রা। এর লেনদেন হয় ইন্টারনেটের মাধ্যমে। এই কয়েন অনলাইন দুনিয়ার বাজারে ছাড়া হয় 2009 সালে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে দেশে বাড়ছে এই মুদ্রার ব্যবহার। কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এর লেনদেন না হওয়ায় মানি লন্ডারিং আইনে দেশে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন অবৈধ। আর বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের বিভিন্ন দেশ বৈধতা দিয়েছে ভার্চুয়াল মুদ্রাটির। দেশে বৈধতা দিলে আগে প্রয়োজন এর ভালো মন্দ দিক নিয়ে বিবেচনা করা।
মাসুদা লাবণীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার লেনদেন কেবল অনলাইন দুনিয়ায়। ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলে ডিজিটাল কয়েনের মাধ্যমে করা হয় মানি ট্রানজ্যাকশন। বিভিন্ন অ্যাপস দিয়ে ব্যবহারকারীরা নিজেদের পরিচয় প্রকাশ না করেও সরাসরি আদান প্রদান করেন এই মুদ্রা। লেনদেনের তথ্য সুরক্ষিত থাকে ব্লকচেইন নেটওয়ার্কের মাধ্যমে। তদারকির জন্য নেই কোনো কেন্দ্রীয় ব্যাংকের মতো কর্তৃপক্ষ। শেয়ার মার্কেটের মতো এক ধরনের স্টক প্রাইসের মতো ব্যাপার আছে, এই দামটা বাড়ে কম। বিটকয়েনের যে নেটওয়ার্ক, তারা হচ্ছে যে স্যাটেলাইটের মাধ্যমে তাদের নেটওয়ার্কটা এস্টাবলিশ করেছে। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশ ক্রিপ্টোকারেন্সির বৈধতা দিয়েছে। তবে বাংলাদেশে ভিন্ন এই ডিজিটাল মুদ্রার অবস্থা। কোনো আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক এগুলো জড়িত না। তো ডেফিনেটলি যদি এই এগুলো জড়িত না হয়ে যদি এটাকে মানিকে ট্রান্সফার করা যায় বিটকয়েনে, তো সেখানে মানি লন্ডারিং হওয়ার সুযোগ আছে। বাংলাদেশ গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংক এটা 2014 সালে বিটকয়েনে সমস্ত ধরনের লেনদেন অবৈধ ঘোষণা করে। বিটকয়েন ব্যবহার করে নানা অপরাধে জড়িত 2টি চক্রকে এবছর আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তারা ই-মার্কেটিং, ক্রেডিট কার্ড প্রতারণার সঙ্গেও জড়িত। সংস্থাটি জানায়, লেনদেনের গতিবিধি অনুসরণ করা সম্ভব না হওয়ায় দেশে অনেকেই মাদক, কালোবাজারি ও বিদেশে অর্থ পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করছে এই কয়েন। কোড ওয়ার্ড বা ইলেকট্রনিক কারেন্সি হিসেবে বিক্রি হয়। 2009 সালে যে বিটকয়েনের মূল্যমান ছিল বাংলাদেশি টাকায় 6 থেকে 8 টাকা, সেই বিটকয়েনের বর্তমান মূল্যমান হচ্ছে বাংলাদেশি টাকায় 49 থেকে 50 লক্ষ টাকা। বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করা হলে সেখানে কোনো ট্রেস থাকে না। এখন প্রশ্ন হলো, রাষ্ট্রভেদে নিয়ম কানুন ভিন্ন। বিশ্বব্যাপী যখন বিটকয়েনের ব্যবহার বাড়ছে, তখন বাংলাদেশে এর বৈধতা দিলে ক্ষতি কি? টাকা ডলার দিয়েও কিন্তু ক্রাইম করা যায়, সেটি ডিজিটাল কারেন্সিতেও করা যাবে। একদিকে অবৈধ রাখলে, জিনিসটা ব্যান করে রাখলে আপনি ট্যাক্স পাবেন না, আবার বৈধ করলে সেটার কিছু নেগেটিভ ডাউন সাইড আছে। আমাদের দেশের প্রেক্ষাপটে জিনিসটি ব্যাপকভাবে বিশ্লেষণ করে দেখা যে আসলে যদি আমরা বিটকয়েন ইন্ট্রোডিউস করি বা এটাকে যদি আমরা বৈধতা দিই, তাহলে আমাদের লাভের পরিমাণ কি হবে, ক্ষতির পরিমাণ কি হবে, সেটার ভিত্তিতে আমাদের হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া উচিত। অবৈধ হলেও বিটকয়েন পশ্চিমা দুনিয়ার সাথে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশেও। আর তাই মুদ্রাটির এপিঠ ও পিঠের নানা দিক ভাবাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ও বিশেষজ্ঞদের। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। দণ্ডিত আসামি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই। আইন মন্ত্রণালয়ের এই অভিমত তার পরিবারকে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ও হতাশা প্রকাশ করেছে বিএনপি। দলের মহাসচিব মনে করেন, যে ধারায় সাজা মওকুফ বলবৎ, সে আইনেই বিদেশে চিকিৎসার সুযোগ পান খালেদা জিয়া। দল থেকে জানানো হয়েছে, সর্বশেষ পরীক্ষায় করোনামুক্ত বিএনপি চেয়ারপারসন আগের চেয়ে কিছুটা ভালো আছেন, তবে এখনও ঝুঁকিমুক্ত নন। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। দেশের আইনে কোনো দণ্ডপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার সুযোগ নেই। খালেদা জিয়ার পরিবারের দেয়া আবেদনের উত্তরে আইন পর্যালোচনায় এই অভিমত দিয়েছে আইন মন্ত্রণালয়। এই অভিমতের ভিত্তিতেই সরকার মনে করে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেশেই চিকিৎসা নিতে হবে, কোনো সুযোগ নেই বিদেশের কোনো হাসপাতালে ভর্তি হওয়ার। রবিবার সরকারের এই অবস্থান জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী তাদের আবেদনটা মঞ্জুর করতে পারছি না। আবার তাকে সাজা মওকুফ করে তাকে বিদেশে পাঠানোর এই কোনো অবকাশ এই 401-এ দ্বিতীয়বার আর করার নেই। মানবিক কারণে সরকার ইতিবাচকভাবে দেখছে বলা হলেও কেন প্রত্যাখ্যান হলো, এমন প্রশ্নেরও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানবিক বিষয় দেখবো বলেই তো আমরা পাঠিয়েছি যে আইনের কোনো জায়গায় তাকে দেওয়া যায় কিনা, এবং আইন অনুযায়ী এখন যে আমাদের প্রচলিত আইন রয়েছে, আইন অনুযায়ী এখানে দেওয়ার কোনো স্কোপ নাই, এটাই আইন মন্ত্রণালয় থেকে জানিয়েছে। সন্ধ্যায় সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের তিনি জানান, কিছুটা উন্নতি হলেও ঝুঁকিমুক্ত নন বিএনপি চেয়ারপারসন। যে ধারাতে তাকে তারা আপনার এই সাজা স্থগিত করেছে, ওই ধারাতেই কিন্তু তাকে বিদেশে যাওয়া বা একেবারেই সাজা দণ্ড মওকুফ করার যথেষ্ট পরিমাণ সুযোগ সেই আইনের মধ্যে দেওয়া আছে। এদিকে দুদক আইনজীবী জানিয়েছেন, রাষ্ট্রপতি চাইলেই খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমি মনে করি যে এই নিয়ে তর্ক বিতর্ক না করে মানবতার কারণে, দেশের জন্য, শান্তির কারণে, আমাদের সবার জন্য
ওনাকে আজকে আমি আশা করি ওনাকে আজকেই বলে দেবে যে আপনি যেখানে ইচ্ছা চিকিৎসা করাতে যান, এবং সবার উচিত হবে আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করা। গত 27 এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর 3 মে হঠাৎ তিনি শ্বাসকষ্ট অনুভব করেন। তাকে তখন নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিটে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দর্শক, ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে সাভার বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, করোনা ও লকডাউন উপেক্ষা করেই বাড়ি ফিরছে মানুষ, আজ কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? ধন্যবাদ রাগিব আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে কিন্তু আসলে করোনা চলছে এবং করোনার মধ্যে কিন্তু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাড়িতে ছুটছে এবং আসলে এইভাবে আসলে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এবং বারবার তাদেরকে জানিয়েও আসলে তাদেরকে ঘরে রাখা যাচ্ছে না। তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আপনি দেখছেন যে তারা বাড়িতে ফিরছে এবং এই যে ঈদকে সামনে রেখে তারা মূলত এখন পরিবার পরিজন নিয়ে এই করোনার মধ্যে তারা দেশে গিয়ে ঈদ করবে বলে জানাচ্ছেন। আমরা অনেকেই সকালবেলা এসেছে, তাদের সাথে একটু কথা বলতে চাই, তারা আসলে কোথায় যাবে। আপনার সাথে একটু কথা বলি, কোথায় যাবে? জি, কোথায় যাচ্ছে? আমি যাচ্ছি বাড়িতে, কালামপুর, কাউলিপাড়া যাব। করোনার মধ্যে কেন বাড়িতে যাচ্ছেন আপনারা? যাচ্ছি ঈদ করতে, ঈদ ভালো মানে সন্তান নিয়ে স্বামী নিয়ে ঈদ করবো, এই কারণে যাচ্ছি। অনেক ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে তারা পরিবার পরিজন নিয়ে আসলে তারা ঈদ করবে এবং আপনারা দেখছেন যে এখানে প্রচুর মানুষ রয়েছে এবং তারা এসেছে এবং অনেকেই ব্যাগ হাতে। আপনার সাথে একটু কথা বলি, আপনারা কোথায় যাচ্ছেন? আমি যাবো হলে পাঠারে ঘাটে। কেন যাচ্ছেন? মধ্যে করোনার ভিতরে আসছিলাম, এমনি দেশে যাইতেছি, দেশে যাইতেছি। ঈদ করতে যাচ্ছি? হ্যাঁ, ঈদ করতে যাচ্ছি। সরকার তো বারবার বলছে আপনারা করোনার মধ্যে ঘরে থাকুন, আপনারা ঘরে থাকছেন না কেন? ঈদ করতে তো দেশে যাইতে হইব। যেমনটি আসলে বলছিলেন, এখানকার লোকজন কিন্তু তারা বলছে যে করোনার মধ্যে দেশে গিয়ে তারা পরিবার পরিজন নিয়ে ঈদ করবে এবং লকডাউন সম্পর্কে তাদের আসলে ধারণা নেই এবং করোনা কী জিনিস সেটা আসলে তাদের মধ্যে অনেকের মধ্যে ধারণা নেই। এই মানুষগুলি আপনি দেখছেন যে তারা আসলে জীবনের ঝুঁকি নেই। আপনার সাথে একটু কথা বলি, আপনি বাইরে কেন ঘোরাঘুরি করছেন? মাস্ক নাই? মাস্ক ছিল আর কি, ময়লা হয়েছে তো এখন আমি নেবো একটা। করোনার মধ্যে আপনারা কেন বাইরে রয়েছে? করোনার কি ভয় নেই? না, আমরা তো গাড়ির স্টাফ, আমরা তো গাড়ির স্টাফ, এই জন্য গাড়ির স্টাফ তো আরো সচেতন থাকা উচিত, তা কেন থাকছে? হ্যাঁ 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 হ্যাঁ, তাই আর কি। এখন তো আমি এখন মাস্ক নেব। যেমনটা আসলে বলছেন, এখানকার লোকজন কিন্তু আসলে তারা সঠিকভাবে আসলে কোনো কথার উত্তর দিতে পারছেন না। আমি আর একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে তারা আসলে, চাচা কোথায় যাচ্ছেন? কোথায় ভালো হয় বাবা, মাফ করে দিলে ভালো হয়। জি, কোথায় যাচ্ছেন আপনারা? না, আমি এই বাজারে আসছি। হ্যাঁ, না না, ঘোরাঘুরি নয়, কয়েকটা মাল বদলি করে নিতে। যেমনটা আসলে বলছিলেন, এখানকার লোকজন কিন্তু আসলে তারা করোনার মধ্যে আসলে কেউ ঘরে থাকছে না এবং কেউ কেউ তারা পরিবার পরিজন নিয়ে কেউ বাজারে এসেছেন। এই ছিল আমার কাছে সাভার বাস স্ট্যান্ডের থেকে করোনা এবং ঈদমুখী মানুষের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। গালিব, জি ধন্যবাদ নাজমুল। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের সহকর্মী নাজমুল হুদা, জানাচ্ছিলেন সাভার বাস স্ট্যান্ড থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। ভারতীয় ভ্যারিয়েন্ট আক্রান্ত 6 জনের সংস্পর্শে আসা কেউই করোনায় আক্রান্ত হয়নি বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর। ভারতের ধরন মোকাবেলা ও করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে সরকারের 14 দফা নির্দেশনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার কথাও বলছেন তারা। এই অবস্থায় 24 ঘন্টায় সারা দেশে আক্রান্ত হয়েছে 1386 জন, তবে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে আজ 56 জনে। আলী তালুকদারের প্রতিবেদন। আমরা দেখছি যে এই জায়গাগুলোতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার মাঝেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয় ভারতীয় ভেরিয়েন্টের নমুনার সন্ধান মিলেছে বাংলাদেশে। প্লাস্টিকের বালতি হতে পারে, পানির ট্যাঙ্ক। যশোরের বেনাপোলে 6 জনকে চিহ্নিত করায় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। তবে এ বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জানায় ভারতীয় ভেরিয়েন্ট আক্রান্ত 6 জনের সংস্পর্শে আসা কেউই করোনায় আক্রান্ত হয়নি। ভারতীয় যে ভেরিয়েন্টটিকে শনাক্ত করেছে গতকালকে, যেটি
প্রচারিত হয়েছে, প্রকাশ হয়েছে, সেটি নিয়ে সারা বাংলাদেশে এক ধরনের সংশয় আছে, উদ্বেগ আছে। তার প্রেক্ষিতে ভারত থেকে যে সমস্ত যাত্রীরা বাংলাদেশে আসছেন তাদেরকে কিন্তু 14 দিনের প্রাতিষ্ঠানিক যে কোয়ারেন্টাইন আছে সেটি কঠোরভাবে প্রতিপালন করবার জন্য আমরা আমাদের স্থলবন্দরগুলোকে নির্দেশ দিয়েছি। রবিবার সারা দেশে 24 ঘন্টায় 56 জন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেল 11,934 জন। 16,775 জনের নমুনা সংগ্রহে আক্রান্ত হয়েছে 1,386 জন। মোট আক্রান্ত হয়েছে 7,73,513 জন। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামে আবারও 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হলেও করোনা আক্রান্তদের প্রায় 90% শরীরে অ্যান্টিবডির অস্তিত্ব মিলেছে জেনারেল হাসপাতালের 6 চিকিৎসকের গবেষণায়। অ্যান্টিবডি গড়ে 6 থেকে 9 মাস পর্যন্ত স্থায়ী হচ্ছে আক্রান্তদের শরীরে, এমন জানালেন গবেষকরা। সংশ্লিষ্টরা বলছেন, করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানলে করোনা জয় করা সম্ভব। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রামে করোনা সংক্রমণ কমলেও বাড়ছে মৃত্যুর হার। সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার পরও মারা গেছেন অনেকে। ভাইরাসটির গতি প্রকৃতি নির্ণয় এবং প্রতিরোধে মানবদেহের অ্যান্টিবডির উপস্থিতি নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে, করোনা আক্রান্তদের মধ্যে 90% শরীরে অ্যান্টিবডি অস্তিত্ব রয়েছে। প্রায় 90% পেশেন্টের মধ্যে আমরা অ্যান্টিবডি দেখেছি এবং অন্তত দেখেছি যে 6 থেকে 9 মাস পর্যন্ত অ্যান্টিবডি রিটেইন ছিল তাদের শরীরে, এবং যারা আরটিপিসিআর নেগেটিভ ছিল তাদের মধ্যে আমরা দেখেছি যে 26% অ্যান্টিবডি পজিটিভ পেয়েছি। তবে চট্টগ্রামে কিছুটা সংক্রমণ কমলেও স্বাস্থ্যবিধি না মানলে আবারও ভয়াবহ রূপ নিতে পারে করোনা, এমন শঙ্কায় চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। সংক্রমণের হার অনেক কমে আসছে। একটা সময় চট্টগ্রামে সংক্রমণের হার 25 থেকে 30% ছিল, সেটা এখন 10 থেকে 14% নেমে আসছে। একটি দেশে যখন করোনা আক্রান্ত হয়, মহামারী আক্রান্ত হয়, তার 20% লোক আক্রান্ত হবে বলে আমরা ধরে রাখি। সেই লক্ষ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণ রোধ করার চেষ্টা করছি। চট্টগ্রামের ঈদবাজারে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। ভারী পিঠে দল বেঁধে সহজ ছাপতেও দেখা যাচ্ছে অনেককে, যেটিতে করোনা সংক্রমণ বাড়ার সংখ্যা আরও বেড়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বিশ্বজুড়ে করোনায় 24 ঘন্টায় প্রাণ হারালো আরও প্রায় 10,000 মানুষ। শনাক্ত হয়েছে 6 লাখের বেশি। গেল কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে ভারতের দৈনিক আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় ভারতে 3,66,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 3,007 শতাধিক। এমন অবস্থায় দেশটিতে পূর্ণ লকডাউনের সুপারিশ করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এছাড়া সংস্থাটি মোদী সরকারের ভূমিকায় হতাশা প্রকাশ করেছে। নেপালের অবস্থাও বেহাল। ছোট্ট এই দেশটিতে 24 ঘন্টায় 8,000-এর বেশি সংক্রমণ ও 88 জনের প্রাণ গেছে। এদিকে ভারতীয় ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা উচিত বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি করোনা ছড়িয়ে পড়া নিয়ে একটি নথি ফাঁস হয়েছে, যেখানে বলা হয়েছে 2015 সালে এই ভাইরাসকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহারে আলোচনায় কথা উঠে আসে। এই গবেষণা তথ্য ফাঁস করেছেন চীনেরই এক শীর্ষস্থানীয় বিজ্ঞানী। ওপার বাংলার বহুল আলোচিত বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয়ী তৃণমূল সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গের রাজভবনে সীমিত পরিসরে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল 10:45 রাজ্যের নতুন সরকারের মন্ত্রীরা শপথ নেবেন। এবার পুরনোদের সাথে একাধিক নতুন মুখ রয়েছে মন্ত্রী পরিষদে। জানা গেছে মোট 43 জন মন্ত্রীর তালিকায় পূর্ণমন্ত্রী 24 জন। বাকি 19 জন প্রতিমন্ত্রীর মধ্যে 10 জন পাচ্ছেন স্বাধীন দফতর। তালিকায় রয়েছেন পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, শোভন দেব চ্যাটার্জির মতো বর্ষিয়ান নেতারা। রয়েছেন সাধন পাণ্ডে, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু। মন্ত্রী হিসেবে ফের শপথ নেবেন সৌমেন মহাপাত্র, মলয় ঘটক, ইন্দ্রনীল সেন, স্বপন দেবনাথ, অরূপ রায়, চন্দ্রনাথ সিনহা, ব্রাত্য বসু, সিদ্দিকুল্লাহ চৌধুরী, শশী পাজা, গুলাম রাব্বানি। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। ঈদে যেমন চাই নতুন পোশাক, তেমনি দরকার পোশাকের সাথে মানানসই একজোড়া জুতা।
আর তাই পোশাকের পাশাপাশি জুতার দোকানগুলোতে বেড়েছে ক্রেতার উপস্থিতি। ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে ডিজাইনও এবার নতুনত্ব নিয়ে এসেছেন বলে জানান দোকানিরা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। ঈদের বাকি আর 4 দিন, এরই মধ্যে জমে উঠেছে রাজধানী বিপণী বিতানগুলো। স্বাস্থ্যবিধি মেনে ঈদ কেনাকাটা সারছেন সবাই। করোনাকালীন সময় হলেও ঈদ উদযাপনে যেন কমতি নেই কারো। প্রতিবারের মতো এবারও রমজানের শেষ দিকে এসে বেচা বিক্রি বেড়েছে জুতার দোকানগুলোতে। ঈদের পোশাকের সাথে মিলিয়ে শেষ সময়ে এসে সবাই কিনছেন জুতো। ঈদের সেহেতু ড্রেসের সাথে ম্যাচিং করে জুতা কিনতে চাচ্ছিলাম, আর জুতার কালেকশন এবার ভালো। আমি তো লং টাইপের একটা ড্রেস নিচ্ছি, সো গাউন স্টাইলের সাথে অবশ্যই আমি একটু লম্বা যেহেতু ফ্ল্যাট টাইপেরই দেখবো, একটু কমফোর্টেবল, যেরকম মানে আমার ভার্সিটিতে যাওয়া হয় তো এমনি মানে কমফোর্টেবল জুতা প্রেফার করছি। ক্রেতার পছন্দ অনুযায়ী দেশি বিদেশি জুতার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরাও। তবে এবার বেচা বিক্রি অন্যবারের তুলনায় কিছুটা কম বলে জানান অনেকে। আমাদের এই ঈদে সবচেয়ে বেশি সেল হচ্ছে স্যান্ডেল টাইপগুলি, প্লাস লোফার টাইপ পাঞ্জাবির সাথে পরার জন্য। লেডিসদের সবচেয়ে বেশি ফ্যাশনেবল যে মুচি প্রোডাক্টগুলি আমাদের সবচেয়ে বেশি সেল হচ্ছে। ড্রেসের সাথে মিলাই কিনে আগে বাচ্চা কাচ্চাটাকে কেনাকাটা করে তারপরে লাস্টে নিজেদের জন্য কেনাকাটা করে। কতটুকু কালেকশন করা সম্ভব ছিল আমরা করছি, আলহামদুলিল্লাহ কাস্টমারের সারা আছে। বড় বড় ব্র্যান্ডগুলোর পাশাপাশি এলাকা ভিত্তিক দোকানগুলোতেও ভিড় আগের তুলনায় বেড়েছে। বিক্রেতারা বলছেন রমজানের শেষ দুদিন হবে তাদের কাঙ্ক্ষিত বেচা বিক্রি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। করোনাকালেও যশোর ও নওগাঁয় জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে স্বাস্থ্যবিধি মানতে উদাসীন ক্রেতা বিক্রেতা উভয়ই, এমনকি সামাজিক দূরত্ব উপেক্ষা করেই চলছেন তারা। এ অবস্থায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় অনেকে। রিপন হোসেন ও বাবুল আক্তার রানার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে যশোরের মার্কেটগুলোতে। স্বাদ আর সাধ্যের মধ্যে নতুন ডিজাইনের পোশাক কিনতে দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। তবে করোনা মহামারীর এই সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বারবার বলা হলেও তা পুরোপুরি উপেক্ষিত হচ্ছে। আবার সামাজিক দূরত্বের নেই কোনো বালাই। এ অবস্থায় মাস্ক ব্যবহার করছেন না কেউ কেউ। কোনো তো সামাজিক দূরত্ব সেরকম নাই, লোক সেভাবে ঢুকে যাচ্ছে, কাজ করতেছে। ওখানে কিন্তু মাস্ক আছে, এর সাথে আর স্বাস্থ্যবিধি নেই, একজনের পরে আরেকজন পরে যাচ্ছে। বেরিয়ে মধ্যে আসছে, কিছু কেনাকাটার প্রয়োজন না কিনলে না হয়, তাই যতটুকু সম্ভব ততটুকু কিনতেছে। ব্যবসায়ীরা বলছেন মার্কেটগুলোতে ভিড় বাড়ায় বিকিকিনি ভালো হচ্ছে। আর অদৃশ্য এই ভাইরাসের সংক্রমণ রোধে ব্যবসা প্রতিষ্ঠানে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মানা বলতে আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের বেচাকেনার চেষ্টা করছি। যারা আমাদের স্টাফ এখানে সবাই মাস্ক ইউজ করতেছে। তবে ঈদ বাজারে স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে মোবাইল কোর্ট ও সচেতনতা প্রচারণা চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে আমরা মোবাইল কোর্ট করছি, আমরা সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছি, ভলান্টিয়ার করছি, পৌরসভাকে দায়িত্ব দিয়েছি। নওগাঁর বিপণী বিতানগুলোতে তেমন একটা ক্রেতাদের ভিড় নেই। তবে এবছর করোনা ও লকডাউনের কারণে মানুষের আয় কমে যাওয়ায় ফুটপাতের দোকানগুলোতেও ভিড় করছেন অনেকে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের মধ্যেই গেল 25 এপ্রিল থেকে শর্ত সাপেক্ষে দোকানপাট ও শপিং মল খুলে দেয় সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভূমিষ্ঠ হওয়ার 2 দিনের মধ্যেই নরসিংদীতে চুরি হলো ফুটফুটে নবজাতক। এতে শোকে পাগল প্রায় স্বজনেরা। রোববার দুপুরে নরসিংদী সদর হাসপাতালে এই ঘটনা ঘটে। স্বজনেরা জানায়, শুক্রবার রাতে নরসিংদীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন মহিষাসুরা এলাকার সুমাইয়া আক্তার। পরে ঠান্ডাজনিত সমস্যার কারণে রোববার দুপুরে ওই নবজাতককে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন নবজাতকের নানি পরিবানু। এ সময় হাসপাতালে আসা আরেক নারী তার সাথে সখ্যতা গড়ে তোলে। রোগীর লম্বা সিরিয়াল থাকায় তা এগিয়ে আনার জন্য পরিবানুকে পরামর্শ দেয় ওই নারী। পরে কৌশলে তার কাছ থেকে নবজাতককে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন পরিবানু। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের সব রকম সহযোগিতা করছেন বলে জানান হাসপাতালের RMO। আমাদের হসপিটালে দালাল চক্র আছে যারা বিভিন্ন সময় এইসব ক্রাইমের সাথে জড়িত থাকে। ডাক্তাররা যদিও 100% জিরো টলারেন্স নেগেটিভিটি দেখাচ্ছে, তারপরেও এই দালাল চক্র যারা সাধারণত মহিলা দালাল শ্রেণীর লোকেরা যদি এই কাজ না করে, একটা চোর এবং দালাল দুইটাই একসাথে হতে হবে। তাই আমাদের ব্যাপকভাবে দালালের দরকার।
দেশের বিভিন্ন জায়গায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। ঈদ উপলক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে অসহায় ও দুস্থরা যাতে বঞ্চিত না হয় সেজন্য প্রতিবারের মতো এবারও এমন উদ্যোগ বসুন্ধরার। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রতিবছর ঈদের আগে গরিব অসহায় জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। ঈদের বাকি আর মাত্র ৩-৪ দিন, তাই এবারও ঈদের আগে দেশের বিভিন্ন জায়গায় অসহায় মানুষের পাশে বসুন্ধরা। রবিবার রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করে বসুন্ধরা। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কালের কণ্ঠ সৌহ সংঘের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জেও কর্মহীন ও গরিব পরিবারের মাঝে ঈদ খাদ্যপণ্য সামগ্রী বিতরণ করে বসুন্ধরা গ্রুপ। রবিবার দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সৈয়দপুর ও জাজিরা গ্রামে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। গাজীপুরের শ্রীপুরে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। শ্রীপুরের সাতখামাইর এলাকায় রবিবার দুপুরে সাতখামাইর উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত শত শত অসহায় মানুষের মাঝে এসব ঈদ উপহার দেয়া হয়। এছাড়াও ময়মনসিংহে রবিবার ৩ জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করে বসুন্ধরা গ্রুপ। দৈনিক কালের কণ্ঠের শুভ সংঘের উদ্যোগে ময়মনসিংহ সদর, ময়মনসিংহের নান্দাইল ও ত্রিশালে দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল চাল, চিনি, ডাল, সেমাই, বুট ও তেল। করোনার এই দুঃসময়ে ঈদ উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন গরিব দুস্থ মানুষ। এজন্য ধন্যবাদ জানান বসুন্ধরা গ্রুপকে। ভবিষ্যতে যে কোনো সংকটে দেশের এই শীর্ষস্থানীয় গ্রুপকে পাশে চান অসহায় জনগোষ্ঠী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচ্ছে আরো একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। নানা ক্ষেত্রে নারীর কাজ এখনো অবমূল্যায়িত হচ্ছে, সঠিক মর্যাদা পাচ্ছে না নারীরা। বিশেষ করে করোনাকালে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে নারীরা পড়লেও এসব মোকাবেলায় বাজেটে কোনো প্রভাব থাকে না। জাতীয় বাজেটকে সামনে রেখে কালের কণ্ঠ ও মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে আয়োজিত এক ওয়েবিনারে এসব মতামত উঠে আসে। কোভিড পরিস্থিতিতে জেন্ডার বান্ধব বাজেট, নারীর অবমূল্যায়িত কাজের মূল্যায়ন বিষয়ক ওয়েবিনারে বক্তারা বলেন, সমাজের নারীরা এখনও নানাভাবে অবহেলিত ও ভুক্তভোগী। করোনাকালে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে নারীরা। তাই আসন্ন বাজেটে এসব মোকাবেলায় সুনির্দিষ্ট রূপরেখা দেখতে চান বক্তারা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন FBCCI এর 2021-23 সাল মেয়াদী পরিচালনা পর্ষদের সভাপতি ও 7 সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন সভাপতি হয়েছেন বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন। রোববার মতিঝিলের ফেডারেশন ভবনে নির্বাচনী ফলাফল ঘোষণা করে এই তথ্য জানিয়েছেন FBCCI নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এমপি। FBCCI এর নতুন পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ সভাপতি হয়েছেন শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ BCI ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান MA খান রাজ্জাক রাজসহ 7 জন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আগামী বাজেটে নিম্ন আয়ের মানুষের জীবন বাঁচাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সিপিডির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি। সিটিজেন প্ল্যাটফর্ম ফর SGD আয়োজিত এক ভার্চুয়াল সভায় এমনটা বলেন এই অর্থনীতিবিদ। এ সময় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো ও কর্মসংস্থান তৈরিতে তাগিদ দেন আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা। বা পিছিয়ে আছে এই মানুষগুলোকে এই বাজেটের বর্তমান প্রেক্ষিতে কি কারণে এবং কিভাবে সমর্থন দিতে হবে। শিক্ষা গবেষণায় আমরা কোনো ধরনের বাজেট বরাদ্দ তেমন দেখতে পাই না।
আমরা যে পরিকল্পনা করব, আমরা যে বাজেটের ব্যবহার করব, বাজেটটা বিভাজন করব, আমার তথ্য উপাত্ত কই? এখনো যদি চামড়া খাতকে উদীয়মান খাত বলতে হয় তাহলে এটা সত্যি সত্যি আমাদের জন্য দুঃখজনক, যে খাত আমার থেকে বয়সে এটলিস্ট দ্বিগুণ। নিজেদের কর্পোরেট বন্ড ক্রয় প্রক্রিয়াকে আরও পরিবেশ বান্ধব করে তুলতে প্রস্তুত যুক্তরাজ্যের ব্যাংক অফ ইংল্যান্ড। ব্যাংকের মার্কেট অ্যান্ড ব্যাংকিং বিভাগ জানিয়েছে চলতি মাসের শেষ দিক থেকে ব্যাংক অফ ইংল্যান্ড তাদের উল্লেখযোগ্য সংখ্যক কার্যক্রম সবুজায়ন করার পরিকল্পনা হাতে নিয়েছে। এর আগে মার্চে ব্যাংকের ম্যান্ডেট পরিবর্তন করার ঘোষণা দেন যুক্তরাজ্যের চ্যান্সেলর ঋষি সুনাক। ব্যাংকটি নিজেদের $2,800 কোটি কর্পোরেট ঋণ খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ঠিক কী ধরনের কর্পোরেট বন্ড ক্রয় করতে যাচ্ছে তা প্রকাশ করেনি ব্যাংকটি। আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা 2 রাতে ফিলিস্তিনের জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের ঘটনার পর পুলিশের অবস্থানের পক্ষে অবস্থান নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল কয়েক সপ্তাহ ধরে অবৈধ ইহুদি বসতি স্থাপন নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা চলছিল। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার অর্থাৎ জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে জড়ো হন। এরপর থেকেই শুরু হয় সংঘর্ষ। শুক্রবার রাতে আহত হয় 2 শতাধিক মানুষ। শনিবার রাতেও ঘটে সংঘর্ষের ঘটনা। এই ঘটনায় যুক্তরাষ্ট্র, ইইউ, রাশিয়া এবং জাতিসংঘের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবার কৃষি সংবাদ। বগুড়ার মাঠে মাঠে এখন চলছে ধান কাটা আর মাড়াইয়ের কাজ। বোরো ধান ঘরে তুলতে কৃষক কৃষানীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। এদিকে ধান উৎপাদনেও এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা কৃষি বিভাগের। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সবুজ ধান ক্ষেত এখন সোনালী রং ধারণ করেছে। বাতাসে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। বৈশাখের প্রখর রোদ আর গরম উপেক্ষা করে ধান কাটায় ব্যস্ত কৃষক। কৃষি শ্রমিকের পাশাপাশি গৃহিণীরাও ব্যস্ত সময় পার করছেন বোরো ধানের ক্ষেতে। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ার মাঠে বোরো ধান কাটার পাশাপাশি চলছে ধান মাড়াইয়ের কাজ। এরপর হাট বাজারে বেচা কেনার পালাও শুরু। কাঁচা ও শুকনো ধানের দাম এবারে ভালো বলে জানিয়েছেন চাষিরা। বৃষ্টি বদলে যে আকাশের কারণে মোটামুটি ধান খুব ভালো হয়েছে। 850 থেকে 1000 পর্যন্ত চিকুনটা, আর মোটানটা 800 টাকার নামছে, কেবল শুরু হয়েছে। এভাবে চললে কৃষকদের মোটামুটি ভালো আয় আসবে। ফলন ও দাম বেশি হওয়ায় জেলার প্রায় 47,000 হেক্টর জমিতে কাটারিভোগ জাতের ধান চাষ হয়েছে। ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত ধান চাষ শেষে এপ্রিল মাসের শেষ থেকে শুরু হয় বোরো ধান কাটা। ধান কাটা শেষ করার পর এখন ধান মাড়াই চলতেছে। ধান নিয়ে এসে হয়েছে, সিদ্ধ করা হয়েছে, এবার ছাতলে মারাকাটি করছি। এবারের মতো আগামীতেও ধানের আবাদ আরো বাড়বে বলে আশা করছেন কৃষি কর্মকর্তা। আশা করতেছি লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে এবং ধান ইতিমধ্যে 45% এভারেজ কাটা হয়ে গেছে। বিশেষ করে সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী 7% উপর ধান কাটা হয়ে গেছে। ধানের বাজার মূল্য ভালো। চলতি বছর বগুড়ায় 1,88,615 হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7,72,974 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার নিউজ 24 স্পোর্টস। শেষ মুহূর্তে মালদ্বীপ সফর বাতিল হলো বসুন্ধরা কিংসের। করোনা মহামারীর কারণে বাংলাদেশ সহ 7 দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ায় স্থগিত ঘোষণা করা হয়েছে এএফসি কাপ। আগামী 14 মে মালদ্বীপে এএফসি কাপ 2021-এর গ্রুপ পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল। আর তাই রোববার সন্ধ্যা 6:30টায় মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল কিংসেরও। শেষ মুহূর্তে সফর বাতিল হওয়ায় হতাশা প্রকাশ করেছেন দলের সদস্যরা। প্রিমিয়ার লিগে ছন্দে থাকা বসুন্ধরা কিংস ছন্দ ধরে রেখে এএফসি কাপে ভালো কিছু করার প্রত্যয় ছিল ফুটবলারদের মধ্যে। এখন এ পর্যন্ত। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।